একটা লাইন উল্লেখ করেছিলেন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস ওনারা। এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত? প্রথম কথা হচ্ছে যে আমাদের অবস্থান তো আমাদের এই মুহূর্তে নানা কারণে, পারিপার্শ্বিক কারণ এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের কারণে আমরা প্রকাশ করতে পারছি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা আমাদের দল পরিচালনা করছে, আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে, ছাত্রলীগের কর্মী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, তারাই নিজেদের ঐক্যবদ্ধ করছে, সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে। আমরা বাংলাদেশ ছাত্রী অবশ্যই আমরা কর্মকৌশলগত কারণে হয়তো আমাদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন আসতে পারে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আমাদের সাধারণ শিক্ষার্থী, আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেটির ভিত্তিতে আমরা পরিচালনা করছি এবং প্রকাশ্যে আমাদের কর্মকাণ্ড চলমান রয়েছে। সেটির আলোকে আমাদের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে বলে মনে করি। না, দেখুন, গোটা দেশে এখন একটি বিপর্যয়ের শিকার অবস্থার মধ্যে রয়েছে। আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই। আপনি জানেন যে ইতিমধ্যেই এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারা কর্মকাণ্ড পরিচালনা করছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে এবং এই অবৈধ সরকারের প্রধান ডক্টর ইউনূসের কিশোর গ্যাং তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, মানুষের জন্য জীবনহানিকর, ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে। তো সার্বিক পারিপার্শ্বিক অবস্থা কিন্তু বিরাজ করছে বাংলাদেশে। এরকমই পারিপার্শ্বিক অবস্থা তখন আসলে বিএনপির মুখ থেকে আমরা শুনতাম। যে প্রসঙ্গে আসলে এই বক্তব্যটা আসলো, মানে হাসনাত সার্জিস এই বক্তব্যটা দিল যে গানের লাইন দেখা না দিলে বন্ধু কথা কেউ না, আপনাদের আওয়ামী লীগ মূল দলের একটি 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে ডাক দিয়েছিল জমায়েতের 0 পয়েন্টে গুলিস্তানের, কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই। এটাকে বলা হচ্ছে, অনেকে ভাবে বলছেন যে 0 পয়েন্টে 0 পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ। এরকমটি কেন হলো? প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষিপ্তভাবে মিছিল করেছে, নানা জায়গায় সমবেত হয়েছে, সবখানেই কিন্তু পুলিশ তল্লাশি ছিল, সবখানেই তারা ফোন চেক করেছে, মোবাইল চেক করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে, সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। জি, আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন বলছে, সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে। আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে, মোবাইল ফোন চেক করা হয়েছে। আপনাদের কি মনে পড়ে যে 2022-এর 10ই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েছে, তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্রলীগের চেক করেছে সবগুলো গণমাধ্যমিক খবরগুলো আমরা দেখেছি। তখন এটা প্রশ্ন উঠেছে, ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে? একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা? বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলতে অভ্যন্তরীণ ছাত্র রাজনীতি হোক বা সার্বিকভাবে জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক, সবখানেই তো সমাবেশ করা যায়নি। এই ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি। সমাবেশ সবাই করতে পেরেছে। আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে, সংগঠিত হয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা পালন করেছে। সংসদীয় রাজনীতি, রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল। আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ, তাদের মতামত প্রকাশ করার সুযোগ, কিংবা এই ফ্যাসিস্ট সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ, সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই, বন্ধুর মধ্যে আকাশ পাতাল ফারাক বলে মনে করি। আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের এবং সেই ফোনালাপের মধ্যে এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি। যাই হোক, আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি। প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই, স্পষ্ট হতে চাই যে তার যে ফোনালাপগুলো লিক হচ্ছে, এগুলো কি আসলে লিক হচ্ছে, অনুচিত ভাবে কেউ লিক করে দিচ্ছে, বিষয়টা কি এরকম, নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাচ্ছেন বলেই লিক হচ্ছে, নাকি এআই দিয়ে? আপনারা আসলে কি জানেন? দেখুন, এটি তো এক একটি ক্ষেত্রে এক একটি পক্ষে, আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে। এই সরকারের নিজস্ব প্রয়োজনই, অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনেই কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো, মানুষের জনকে বিভ্রান্ত করা, এই ঘটনাগুলো কিন্তু অহরই ঘটাচ্ছে, যেখানে তারাই আসলে বলতে পারবে তারা কোন উদ্দেশ্য করছে, কেন করছে, সেটি তারাই। মানে কে করছে?
বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, জনগণকে বিভ্রান্ত করা, গুজব ছড়ানো এবং এই ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা, এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মসূচি ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি আপনি নিশ্চিত বা আপনারা নিশ্চিত যেটা শেখ হাসিনার ফোনলাপ নয়? দেখুন, আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে দলের বিরুদ্ধে, দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য, সেগুলো অবশ্যই এই সরকারের কলাকৌশলের কারণে করা হচ্ছে। হ্যাঁ, সেগুলো এই সরকারের কলাকৌশলের কারণে, কিন্তু আমি এটা বুঝতে পারছি যেমন সবশেষ যে ফোনালাপটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই ফোনালাপে শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে 10ই নভেম্বরের এই সমাবেশের বিষয়ে সেখানে জমায়েত হতে হবে, তার বা বঙ্গবন্ধুর ছবি নাই। আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি, এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে। এগুলো কি আসলে ভুল বার্তা আসছে বা এগুলো সরকারের কৌশল? এটা শেখ হাসিনার ফোনালাপ না? এটি কিন্তু ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে। এটি ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটি যে বিভ্রান্ত, এটি যে গুজব ছড়ানোর জন্য, এটি ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা বিভ্রান্ত, এটা গুজব ছড়ানো, আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা তাই মনে করছেন। আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন? এটি আমি সত্যিই বলেছি যে এখানে নিরাপত্তাজনিত বাস্তবতা আমাদের, সেটির কারণে এটি প্রকাশ্যে বলার সুযোগ নেই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না। এরকমটা বলা হয়েছে যে মানে 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে গেছেন, বোরকা, আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন? ঠিক নয়, এই বিষয়টা ঠিক না বলে বলছেন। এই আন্দোলনের মানে মানুষের মনে, যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই, যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম, আপনারা নেতারা, শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে, এখনো বলছেন নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না। আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন? আপনাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন, তার যারা শেখ পরিবারের যারা, তারাও সবাই দেশের বাইরে নানান রকম ভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি। এটা কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা, তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ? না, দেখুন, আমাদের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে ধরনের ষড়যন্ত্রমূলক স্বপ্ন শেখ হাসিনার জীবন বিপন্নের শিকার হয়েছিল, যে স্বপ্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করার স্বপ্ন দেখছে, কুপিগত গণতন্ত্র মুক্ত করার স্বপ্ন দেখছে, একজন সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে, প্রতিবাদ প্রতিরোধে ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে, এটি তো সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে। আচ্ছা, আপনি তাই বলছেন। কিন্তু আপনারা কি এই বিশ্লেষণটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো? আপনাদের কাছে ছিল, আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল, আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে 5 মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা, আপনারা বলছেন যে এটা শেষ দেখেছে। বক্তব্য আমরা শুনেছি, তিনি বলেছেন যে এই আন্দোলন দমনের ছাত্রলীগই যথেষ্ট। তারপরে আসলে কি হলো? কেন আপনারা যথেষ্ট হলেন না? আপনারা তো হলেন না, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবই ছিল, আপনাদের বিরাট বাহিনী ছিল, তারপরেও কেন আপনারা আসলে সফল হলেন না? প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলনটি একটি বিশ্বভিত্তিক আন্দোলন ছিল, যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি, কোটা ইস্যু, যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার, কোটা সমস্যার সমাধান চেয়েছে, এবং এই সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের 2018 সালে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল, কোটা ব্যবস্থার বিলুপ্তির মাধ্যমে। পরবর্তীতে একটি আইনগত প্রক্রিয়া, একটি উচ্চ আদালতের একটি রায়, বিশেষ করে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রজ্ঞাপনকে বাতিল বলে ঘোষণা করে। সেই প্রেক্ষিতে সরকার পক্ষই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই ছিল, সরকার পক্ষে আদালতে লড়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান সেটি হচ্ছে যে আমরা স্পষ্ট হয়ে বলেছি, কোটা সংস্কারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, মিটিং করেছি। কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি, সেটা আইন মন্ত্রণালয় হোক, জনপ্রশাসন মন্ত্রণালয় হোক, সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস হোক। এবং শুধু তাই নয়, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্কারকে এটি আমরা চালু করেছিলাম, এটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে, এটির জন্য একটি সুস্থায়ী, টেকসই এবং ইতিবাচক সমাধান নিশ্চিত করা সম্ভব হয়। সে লক্ষ্যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে, এখানে অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে হবে, কিভাবে এটি যৌক্তিক সমাধান তৈরি করা সম্ভব হয়, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি, সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে, অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে আমরা গিয়েছি, সেখানে কোটা সংস্কার নিয়ে তাদের মতামত কি, সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি। এবং সেটির প্রেক্ষিতে আপনাদের সবাইকে আমরা যদি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশেই কিন্তু
11 জুলাই 2024 থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না। যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস প্রদান করা হয়, স্থিতাবস্থা প্রদান করা হয়, প্রকৃতার্থে বাংলাদেশে 11 জুলাই 2024 পরে কোনো কোটা কার্যকর ছিল না। 2018 সালের প্রজ্ঞাপন 2024 সালের 11 জুলাই থেকে কিন্তু পুনর্বহাল হয়। সেখানে সফলতা, এই আন্দোলনে যে হ্যাপি এন্ডিং হওয়ার কথা ছিল, এই আন্দোলনে যে এক্সিট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 2024 সালের 11 জুলাইয়ের মধ্যে এটি হওয়ার কথা ছিল, কারণ শিক্ষার্থীদের ইস্যু ভিত্তিক সমস্যার সমাধান হয়েছে। পরবর্তীতে আমরা যেটি সবার সামনেই বলা হয়েছে কোটা সমস্যার সমাধান। 11 জুলাই সাদ্দাম নাকি ডেটটা আসলে 14 জুলাই? না, 11 জুলাই হাইকোর্টের রায়ের উপরে স্থিতাবস্থা প্রদান করা হয়। 14 জুলাই আপনি যেটি বলছেন, এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে একটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য রাজাকার ইস্যুটি সামনে নিয়ে আসা হলো, এবং আপনি দেখবেন যে 1 থেকে 14 তারিখ ওটা বাংলাদেশে কিন্তু রাজাকার ইস্যুটা সামনে আসলে কে নিয়ে আসলো? এটি তো ইতিমধ্যেই সবার কাছেই পরিষ্কার, বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এটি পরিষ্কার কিভাবে বঙ্গবন্ধু দেশ রত্ন শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এবং আন্দোলনকারীদের দিকে আন্দোলনকারীদের উস্কে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে। 14 জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এবং যারা আজকে তাদের মুখোশ উন্মোচিত করছে, তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে, তখন তাদের অরাজনৈতিক পরিচয় ছিল, এবং সেটির মাধ্যমে তারা এই রাজাকারের রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা, এক ধরনের উস্কানিমূলক পরিবেশ তৈরি করা, এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে ভিন্ন খাতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করলো সেই আন্দোলনকারীরা। কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে তারা তাদের জন্য কি এটা সুখকর, এটা সুন্দর? কোন বক্তব্যের কোথায় আন্দোলনকারীদের রাজাকার বলা হয়েছে? প্রথম কথা হচ্ছে এই বক্তব্যের কোথাও কোনো ব্যাখ্যাতে এটি বলার সুযোগ নেই যে ব্যাখ্যাতে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে বা যে বিষয়টিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটি ভিন্নতর পরিবেশ বলে ওরাই যে রাজাকারের নাতিপুতিদের কোটা দিতে হবে, তাহলে এই বক্তব্যটা প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে 11 তারিখের পরে যখন আদালতের রায় প্রদান করা হয়, তারপরে আন্দোলন কিন্তু একটি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে এসেছিল, শিক্ষার্থীদের সন্তোষ ছিল। এরপরে এই ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের, এটি তো স্বাভাবিকভাবে এক ধরনের তথ্য বিবৃতি, সেটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা হয়েছে। এই বক্তব্য ব্যাপকভাবে প্রচারণা, কিন্তু শেখ হাসিনা এটি বলেছিলেন, তাই না সাদ্দাম? এটি তো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে, এই বক্তব্যটি তো শেখ হাসিনা না। এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি, এটির মাধ্যমে তো এটি একটি আলোচনার প্রেক্ষিতে, একটি প্রশ্নোত্তরের প্রেক্ষিতে এই ধরনের আলোচনাটি এসেছে। কিন্তু এটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা, শিক্ষার্থীদেরকে এই অভিযোগে অভিযুক্ত করা, এই ধরনের কোনো বক্তব্য আসে, এই বক্তব্যকে অবশ্যই ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে শিক্ষার্থীদের সামনে। কিন্তু আমি সেটাই আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে, যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে, যে তারা তো আসলে রাজাকারের নাতিপুতিদের জন্য সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে। তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল, এবং সেটি আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের অধিকারকে ভূমিত করার চেষ্টা করছে, আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে, আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে, সেটির মাধ্যমে যদি প্রতীয়মান হয় ইতিমধ্যে যে তারা এই রাজাকারের ছুটিকে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল। জি, তারা কিসের জন্য, মানে আমি এইটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বুঝলো। শেখ হাসিনা কেন রাজাকারের প্রসঙ্গটি আনলেন? শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলনকারী তাদের অনুভূতিতে কিভাবে আঘাত আনে, সেটা কি আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা? আমরা একটা সময় দেখেছিলাম যে আলোচনার জন্য ডাকা হয়েছিল শিক্ষার্থীদের, কিন্তু আপনি কি মনে করেন না যে এটা আসলে খুব অনেক দেরি হয়ে গেছে, ততক্ষণে